আমার নাম ময়না। আমি সাঁওতাল হলেও রামনগর গ্রামের সবচাইতে সুন্দরী ও তরুণী আদিবাসী মেয়ে ছিলাম। আমি একজন আদিবাসী সাঁওতাল মেয়ে। সাঁওতাল মেয়েদের পোশাক আশাক কেমন এটা সাধারণত প্রত্যেকটা মানুষের কিছুটা হলেও ধারণা আছে। আমি প্রত্যেক দিন রাতে যোগেন্দ্র বাবুকে ফুল দিতে যেতাম। যেহেতু আমি বাজারে ফুল বিক্রি করতাম এবং একদিন যোগেন্দ্র বাবু সুযোগ বুঝে আমার হাত দুটি ধরে অনেক ভালোবেসে বলেছিলেন, ময়না, তোকে দেখে আমি আর থাকতে পারছি না। আরে অনেক দিন থেকেই চেষ্টা করছিলাম তোর কাছে আসার, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম। তুই শুধুমাত্র একবার আমাকে, তারপর প্রত্যেক দিন রাতের অন্ধকারে। যোগেন্দ্রবাবু আমাকে এবং আমিও পাগলের মতো তার কথা বিশ্বাস করে তাকে নিজের সব কিছু দিয়ে বসেছিলাম। যোগেন্দ্রবাবু আমাকে দেখে বলেছিল, ময়না, তুই সাঁওতাল মেয়ে হলেও তুই সবার চাইতে আলাদা। তোকে দেখে তো যে কেউ তোর প্রেমে পড়ে যাবে এবং তোর সঙ্গে নিজের ইচ্ছে পূরণ করতে চাইবে। কিন্তু সাবধান থাকিস যে কোনো পুরুষ মানুষের মিষ্টি কথায় পড়ে গিয়ে নিজের জীবনটা কিন্তু নষ্ট করিস না। এবং যোগেন্দ্র বাবুর মিষ্টি কথাতেই আমি নিজের সবকিছু তাকে দিয়ে বসেছিলাম, কারণ আমি তার উপর অনেক ভরসা করেছিলাম। আসলে আমরা যেহেতু সাঁওতাল ছিলাম তাই আমরা শাড়ি পরতাম এবং আমাদের পিঠ দেখা যেত। আমাদের শাড়ি হাঁটুর উপর থেকে থাকত এবং আমাদের খোপায় ফুলও থাকত। আমাদের সাজগোজ তাই কিন্তু এই রকম। কিন্তু আমি সাঁওতাল হলেও ভীষণ ফর্সা ছিলাম। তাই রামনগর গ্রামে প্রত্যেকটা পুরুষ মানুষ শুধুমাত্র আমার সৌন্দর্য দেখে আমাকে নিজের কাছে পাওয়ার জন্য সবাই পটানোর অনেক চেষ্টা করত। কিন্তু আমি কারো মিথ্যে প্রেমের জালে পড়িনি। আমি নিজেকে ধরে রেখেছিলাম। কিন্তু আমি যখনই যোগেন্দ্রবাবুকে ফুল দিতে যেতাম তখনই সে আমার পিঠের দিকে তাকিয়ে থাকত। যেহেতু আমি ভীষণ ফর্সা ছিলাম এবং আমার পিঠে একটা তিল ছিল, আমি তাকে অনেক ভালো মানুষ ভেবেছিলাম, কারণ উনার চোখের দিকে তাকালেই একটা সততার আভাস পেতাম। জানি না কেন অন্য পুরুষদের চাইতে যোগেন্দ্রবাবুকে খুব একটা আলাদা মনে হতো আমার। আমি তাকে খুব ভালো মানুষ ভেবেছিলাম, তাই আমি উত্তেজিত হয়ে নিজেকে উনার ভালোবাসা থেকে আটকে রাখতে পারিনি। এমনকি উনি যখন আমাকে আদর করতেন তখন আমারও ভীষণ ভালো লাগত। আমিও চাইতাম উনার কাছে যেতে। তারপর 15 দিন ধরে যোগেন্দ্রবাবু আমাকে রোজ, এবং আমি খুব খুশি ছিলাম উনার আদর ও ভালোবাসা পেয়ে। কিন্তু সেদিন সকালে ঘুম থেকে উঠেই আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ যোগেন্দ্রবাবু হঠাৎ করে আমাকে একা ছেড়ে কলকাতা শহরে চলে গেছিল এবং আমি 1 মাসের মধ্যেই গর্ভবতী হয়ে গিয়েছিলাম। আমার জীবনের এই গল্পটি শুনে তোদের জল চলে আসবে। এবার বলি যোগেন্দ্রবাবুর সঙ্গে আমার আসল কাহিনী। আসলে যোগেন্দ্রবাবু আমাদের রামনগর গ্রামে 1 মাসের কন্ট্রাক্টের কাজে এসেছিলেন। উনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন। উনার বাড়ি কলকাতা শহরে ছিল এবং রামু কাকা যোগেন্দ্রবাবুর সঙ্গে থাকত। রামু কাকা দুপুরবেলা যোগেন্দ্রবাবুর খাবারদাবার রান্না করে দিয়ে নিজের বাড়িতে চলে যেত। সেদিন বাজারে রামু কাকার সঙ্গে আমার যখন দেখা হয়েছিল তখন রামু কাকা আমাকে বলেছিল, কিরে ময়না, তোর ফুল বিক্রি হয়েছে। আজ কিছু ভাল ফুলগুলো কিন্তু আলাদা করে রাখিস বাবুর জন্য। আমি তখন ওই কাকাকে বলেছিলাম, কেন আজ ভাল ফুলগুলো আলাদা করে রাখব? আর কোনো বাবুর জন্য ফুল আলাদা করে রাখব? রামু কাকা তখন আমাকে বলেছিল, পশ্চিম দিকের যে বড় বাড়ি আছে সেই বাড়িতে কলকাতা থেকে নাকি একজন নতুন বাবু এসেছেন। উনি হলেন যোগেন্দ্রবাবু। আর উনি আজকে কিছু ফুল চেয়েছেন, তাই তুই সন্ধ্যায় গিয়ে যোগেন্দ্রবাবুকে কিছু ফুল দিয়ে আসিস। রামু কাকার কথা শুনে সেদিন আমি আমার বাড়ি ফেরার আগেই পশ্চিম দিকের বড় বাড়িতে গিয়েছিলাম সাহেবকে ফুল দিতে। তারপর ওই বড় বাড়ির সামনে এসে যখন আমি দরজাটা ঠকঠক করলাম তখন ভেতর থেকে একজন বাবু বেরিয়ে এলেন। উনি ভীষণ তরুণ ও সুন্দর ছিলেন দেখতে। উনাকে দেখে সাহেবের মতোই লাগছিল। তারপর উনি আমার পা থেকে মাথা পর্যন্ত আমার দিকে খুব ভালোভাবে তাকিয়ে দেখলেন। তারপর আমার হাতে ফুলের ঝুড়িটা দেখে বাবু বললেন, তাহলে তুমি আমাকে ফুল দিতে এসেছ? আমি তখন বাবুর মুখের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ বাবু, মতোকে ফুল দিতে এসেছি। আজ দুপুরে রামু কাকা এখানে ফুল নিয়ে আসতে বলেছিল। তারপর আমি যখন ফুলের ঝুড়িটা বাবুর হাতে দিয়েছিলাম তখন উনি আমাকে ফুলের যতটা দাম হয়েছিল তার চাইতে কিন্তু একটু বেশি পরিমাণে টাকা দিয়েছিলেন। কিন্তু আমি বেশি টাকা নিতে রাজি হয়নি। আমি যখন বেশি টাকা নিতে রাজি হয়নি তখনই আমার 2 হাত ধরে বলেছিলেন, এই টাকাটা রাখো। এর পরিবর্তে তুমি আমাকে আবার কাল ফুল দিতে আসবে। তারপর আমি যখন ফুল দিয়ে সেখান থেকে ফিরে আসছিলাম তখন উনি কিন্তু আমার পিঠের দিকে তাকিয়েছিলেন। তারপর আমি চুপচাপ নিজের বাড়ি ফিরে চলে এসেছিলাম। এইভাবে প্রত্যেক দিন সন্ধেবেলায় নিজের বাড়ি ফেরার আগে আমি বাবুকে ফুল দিতে যেতাম।
এইভাবে প্রায় ৩-৪ দিন হয়ে যাওয়ার পরে বাবুর সঙ্গে আমি বেশ কথা বলতে লেগেছিলাম। আসলে আমি খুব লাজুক প্রকৃতির মেয়ে ছিলাম। আমি প্রয়োজনের বেশি কথা কারো সঙ্গেই বলতাম না। সেদিন সন্ধ্যা বেলায় যখন আমি বাবুকে ফুল দিতে যাই, তখন উনি সেদিন আমাকে জানি না কেন ঘরের ভিতরে ডেকেছিলেন। এবং আমি যখন বাবুর কথা শুনে ঘরের ভিতরে ঢুকে উনার হাতে ফুলের ঝুড়িটা দিয়েছিলাম, তখন উনি আমাকে বলেছিলেন, দেখো ময়না, আমি তোমাকে আজ কিছু কথা বলতে চাই। জানি না আমার কথা শুনে তোমার খারাপ লাগবে না, ভাল লাগবে। তখন আমি বাবুকে বলেছিলাম, বাবু তুই আমাকে কি বলতে চাইছিস সেটা নিঃসন্দেহে বলতে পারিস, আমি কিচ্ছু খারাপ মনে করব না। বাবু তখন হঠাৎ করে আমার হাত ধরে বললেন, দেখো ময়না, তুমি সাঁওতাল হলেও তুমি দেখতে ভীষণ সুন্দরী। আমি জানি তোমাদের পোশাক পরিচ্ছদ এই রকমটাই, কিন্তু আমি তোমাকে এখন যে কথাটা বলতে যাচ্ছি সেটা বলতে আমার ভীষণ লজ্জা লাগছে, কিন্তু আমি না বলে থাকতেও পারছি না। আসলে তোমার গলায় ও পিঠে তিল আছে, যেটা দেখে কিন্তু যে কোনো পুরুষ তোমার দিকেই আকর্ষিত হয়ে যাবে। তাই তুমি গায়ে চাদর ঢাকা দিতে পারো, এটা আমি কিন্তু তোমার ভালোর জন্যই বললাম। তুমি আমার কথা কিছু খারাপ মনে করো না। সেদিন বাবুর কথা শুনে আমি তার চোখের দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম। জানি না কেন সেদিন তার ওই কথা শুনে আমি তাকে মনে মনে পছন্দ করতে শুরু করেছিলাম। ধীরে ধীরে কখন যে আমাদের দুজনের মধ্যে প্রেম হয়ে যায় সেটা আমরা বুঝতে পারিনি। আমি তো নিজেকে খুব ভাগ্যবতী মনে করেছিলাম, কারণ আমার মতো একজন আদিবাসী মেয়েকে একজন সাহেব পছন্দ করেছিল। তারপর সেদিন সন্ধ্যায় যখন আমি বাবুর বাড়িতে ফুল দিতে যাই, তখন বাবু আমার হাত ধরে নিজের ঘরের ভিতরে নিয়ে গিয়েছিলেন। তারপর আমি যখন বাবুর ইচ্ছেটা বুঝতে পেরেছিলাম, তখন আমি কিন্তু বাবুকে মুখ ফুটে বলেছিলাম যে, বাবু তুই যতক্ষণ আমাকে বিয়ে না করবি, ততক্ষণ কিন্তু আমি এসব কিছু করতে পারব না। আমি জানি তুই আমাকে সত্যিকারের খুব ভালোবাসিস, কিন্তু এই সব আদর ও ভালোবাসা একটা স্বামী স্ত্রীর মাঝে হয়, কিন্তু আমি তো তোর স্ত্রী নয়। তাই যেদিন তুই আমাকে বিয়ে করবি সেদিনই তুই আমাকে আদর করবি। তারপর বাবু আর আমাকে কোনোদিন ওইসবের জন্য জোর করেনি। তারপর 2 দিন পরেই বাবু একদিন পণ্ডিতকে ডেকে নিজের ঘরের মধ্যেই আমাকে বিয়ে করেছিল, এবং আমাকে বলেছিল আমি যাতে এই বিয়ের কথাটা এখনই কাউকে না বলি। তাই বাবুর কথা মতো আমিও এই বিয়ের কথাটা আমার বাড়ির লোককেও বলিনি। যে বাবু সাহেব আমাকে বিয়ে করেছিলেন, সেদিন বিয়ে করার পরে প্রত্যেক দিন যোগেন্দ্র বাবু আমার সঙ্গে নিজের চাহিদা পূরণ করতেন। কখনো দুপুরে, কখনো সন্ধ্যায়, তার যখন ইচ্ছে হতো তখন আমাকে আদর করত। এবং এই কথাটা কিন্তু কেউ জানত না যে আমার সঙ্গে যোগেন্দ্রবাবুর বিয়ে হয়েছিল, কারণ আমরা লুকিয়ে দেখা করতাম। এমনকি রামু কাকাও এই কথাটা জানত না। আসলে যোগেন্দ্রবাবু আমাকে বলেছিল সে নাকি যখন শহরে ফিরে যাবে, তখন নাকি আমাকেও নিজের সঙ্গে করে শহরেই নিজের বাসায় নিয়ে যাবে। সেদিনই সে আমার বাবা মাকে সবকিছু সত্যি কথা বলে দিবে। তাই আমিও স্বামীর কথায় বিশ্বাস করে চুপচাপ ছিলাম। তারপর এইভাবে 20 দিন হয়ে যাওয়ার পরে সেদিন আমি যখন যোগেন্দ্র বাবুর বাড়িতে যাই, তখন দেখি বাড়িতে একটা অনেক বড় তালা লাগানো ছিল। তারপর আমি যখন রামু কাকাকে যোগেন্দ্রবাবুর ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম, তখন রামু কাকা যা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটায় সরে গিয়েছিল। কারণ যোগেন্দ্রবাবু তো নিজের কাজ শেষ করে কলকাতা শহরে আবার ফিরে চলে গিয়েছিল, এবং সে আমাকে একবারও এই কথাটা বলেনি যে সে আজকেই কলকাতা শহরে ফিরে চলে যাবে। এমনকি সে নিজের বাড়ির ঠিকানাটুকু আমাকে বলেনি বা দেয়নি। সেদিন আমার আর কিছুই বুঝতে বাকি ছিল না যে যোগেন্দ্রবাবু আমার সঙ্গে শুধু নিজের ইচ্ছেটা পূরণ করার জন্য আমার সঙ্গে বিয়ের নাটক করেছিলেন। তার মানে উনি আমাকে কোনোদিন মন থেকে ভালোবাসেনি, শুধুমাত্র আমার শরীরটাকেই ভালোবেসেছিলেন। যোগেন্দ্রবাবুর আমাকে ছেড়ে চলে যাওয়ার পরে আমি কিন্তু 9 মাস তার অপেক্ষায় বসেছিলাম, এবং আমি ওই সময় 9 মাসের একজন গর্ভবতী হয়েছিলাম। আমি যোগেন্দ্রবাবুর বাচ্চার মা হতে চলেছিলেন। জানি না কেন, তাও আমার মনে একটা বিশ্বাস ছিল যে একদিন না একদিন যোগেন্দ্রবাবু আমাকে অবশ্যই নিতে আসবেন। এদিকে গ্রামের লোকেরা তো আমার এবং আমার পরিবারের জিনা হারাম করে দিয়েছিল। আমার জাতির লোকেরা তো আমাকে ও আমার বাবা মাকে জাতি থেকে বহিষ্কৃত করেছিল। আমাকে সবাই কলঙ্কিনী বলে ডাকত। তাও আমি চুপচাপ সবকিছু সহ্য করে এটাই ভাবতাম যে একদিন অবশ্যই আমার জীবনের সবকিছু ঠিক হয়ে যাবে। 9 মাস অপেক্ষা করার পরেও যখন যোগেন্দ্রবাবু আমাকে নিতে আসেনি, তখন আমি রামু কাকার কাছে যোগেন্দ্রবাবুর কলকাতার বাড়ির ঠিকানা নিয়েছিলাম।
এবং ওই ঠিকানা নিয়ে আমি নিজের মনে সাহস করে রামনগর গ্রাম থেকে একাই কলকাতা শহরে গিয়ে যোগেন্দ্রবাবুর বাড়িতে গিয়ে পৌঁছেছিলাম। তারপর সেখানে গিয়ে দেখি যে যোগেন্দ্রবাবুর অনেক বড় বাড়ি এবং সে পুরো বাড়িটি কর্মচারীরা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছিল। আমি বুঝতে পেরেছিলাম এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে। তারপর আমি যখন বহু কষ্টে বাড়ির ভিতরে প্রবেশ করলাম, তখন দেখলাম একজন ভদ্রমহিলা সবাইকে কাজের নির্দেশ দিচ্ছিলেন। তারপর ওনার নজর যখন আমার উপরে পড়ল, তখন উনি আমাকে জিজ্ঞেস করলেন, এই মেয়ে তুমি আমার ঘরে কি করছো? এবং তুমি তো 9 মাসের গর্ভবতী মনে হচ্ছে। তুমি এখানে কিসের জন্য এসেছ? তুমি কি আমার বাড়িতে কোনো কাজ করতে চাও? কিন্তু তুমি গর্ভবতী হয়ে কিছুই তো কাজ করতে পারবে না এবং তোমার অবস্থাও তো খুব খারাপ লাগছে। তুমি কি খাবার দাবারও ঠিকঠাক খাওনি নাকি? আরে তুমি কিছু বলো। তুমি এইভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকলে আমি তো তোমার ব্যাপারে কিছুই জানতে পারবো না। আমি তখন উনার সামনে হাত জোড় করে বললাম, মা, আমি যোগেন্দ্র বাবুর সঙ্গে দেখা করতে চাই। ঠিক ওই সময় যোগেন্দ্র বাবু উপর থেকে নিচে নামতেই আমার দিকে দেখতে আমার সামনে এসে দাঁড়ালেন। তারপর আমি যখন 10 মাস পরে আমার স্বামীকে নিজের চোখের সামনে দেখলাম, তখন উনার পা ধরে প্রণাম নিতে গেলাম। ঠিক তখনই যোগেন্দ্র বাবুর মা আমার হাত ধরে বললেন, এই মেয়ে তুই এইসব কি করছিস? আমি তখন নিজের কপাল থেকে চুলটা সরিয়ে দিয়ে বললাম, আমি যোগেন্দ্র বাবুর স্ত্রী এবং আমি উনার বাচ্চার মা হতে চলেছি। যোগেন্দ্র বাবুর মা তখন আমার হাত ধরে বললেন, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর মতো একটা সাঁওতাল মেয়েকে আমার ছেলে বিয়ে করবে? আমার ছেলের 2 দিন পরে বিয়ে আছে। তাই এইসব তামাশা একদম এখানে করবি না। তাই এখান থেকে চুপচাপ বেরিয়ে যা। তোর মতো যে কোনো রাস্তার মেয়ে এসে বলবে যে সে আমার ছেলের স্ত্রী আর আমরা সেটা মেনে নেব। ওই সময় আমি কিন্তু যোগেন্দ্র বাবুর চোখের দিকেই তাকিয়েছিলাম। তখন উনি আমাকে যা বলেছিলেন সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটায় সরে গিয়েছিল। কারণ উনিও আমাকে বলেছিলেন, কে তুমি? আমি তোমাকে চিনি না। আর আমার বাড়িতে এসব ঝামেলা না করে চুপচাপ তুমি বাইরে বেরিয়ে চলে যাও। কারণ 2 দিন পরেই আমার বিয়ে আছে। তারপর তারা আমাকে জোর করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। বাড়ি থেকে বের করে দেওয়ার পরেও আমি কিন্তু যোগেন্দ্র বাবুর বাড়ির সামনেই বসেছিলাম। আমি কিন্তু হার মানিনি এবং তাদের আমাকে অনেকবার বলার পরেও যখন আমি সেখান থেকে কোথাও যাইনি, তখন যোগেন্দ্র বাবুর মা আমাকে বলেছিলেন, এই মেয়ে তুই যদি এখান থেকে না যাস, তাহলে আমি কিন্তু পুলিশ ডাকব। উনার কথা শুনে আমি কিন্তু তাও তাদের বাড়ির সামনে থেকে কোথাও যাইনি। আমি চুপচাপ ওখানেই বসেছিলাম। তারপর যোগেন্দ্র বাবুর মা যখন পুলিশ ডেকে আমাকে পুলিশের হাতে দিয়েছিলেন, তখন আমি পুলিশকে কিন্তু সবকিছু সত্যি কথা বলতে বাধ্য হয়েছিলাম যে আমার সঙ্গে 10 মাস আগেই যোগেন্দ্র বাবুর সঙ্গে আমার বিয়ে হয়েছিল। তারপর পুলিশ যখন আমার অসুস্থ শরীর দেখে আমাকে একটা সরকারি হাসপাতালে নিয়ে যায়, সেই হাসপাতালের এক নার্স আমার অনেক সাহায্য করেছিল। এমনকি ওই সেবিকা পুলিশকে গিয়ে বলেছিল, কিছুদিনের মধ্যেই কিন্তু আমার বাচ্চা হবে এবং ওই বাচ্চার ডিএনএ ও যোগেন্দ্রবাবুর ডিএনএর সঙ্গে টেস্ট করলেই কিন্তু সব কিছু সত্যি কথা প্রমাণ হয়ে যাবে। তা সত্ত্বেও কিন্তু যোগেন্দ্রবাবু আমাকে গ্রহণ করতে রাজি ছিলেন না। এমনকি যোগেন্দ্রবাবু তো আমার সামনেই পুলিশকে বলেছিলেন, আমার এই সাঁওতাল মেয়েটাকে দেখতে ভাল লেগেছিল, তাই আমি নিজের চাহিদা ওর সঙ্গে পূরণ করেছিলাম। তার মানে তো এই নয় যে আমি একজন সাঁওতাল মেয়েকে নিজের বাড়ির বউ করব। তারপর পুলিশে যখন আমার কথায় বিশ্বাস করে যোগেন্দ্রবাবুকে আমার সামনে তাকে জেলে ভরার হুমকি দিয়েছিল, তখন আমি পুলিশের পা ধরে বলেছিলাম, বাবু দয়া করে আমার স্বামীকে কোনো শাস্তি দেবেন না। ওটা আমার স্বামী, আমি আমার স্বামীকে কোনো কষ্ট দিতে পারব না। তা সত্ত্বেও কিন্তু যোগেন্দ্রবাবু আমাকে গ্রহণ করতে রাজি ছিলেন না। আর এদিকে আমি এটাও বিশ্বাস করে বসেছিলাম যে আমার ভালোবাসার জয় হবে এবং কাউকে শাস্তি দিয়ে নয়, তাকে ভালোবেসে তার মন জয় করা যাবে। এদিকে যোগেন্দ্র বাবুর বাড়িতে ও সব কিছু প্রকাশ হয়ে গেছিল এবং যোগেন্দ্র বাবুর সঙ্গে যে মেয়েটার বিয়ে ঠিক হয়েছিল তারাও সব কিছু জানার পরে এই বিয়েটা কিন্তু ভেঙে দিয়েছিল। এদিকে আমি খেয়ে না খেয়ে যোগেন্দ্র বাবুর বাড়ির সামনেই পড়ে থাকতাম। তারপর সেদিন আমার যখন অনেক পেটে ব্যথা হয়, তখন জানালা দিয়ে কিন্তু যোগেন্দ্র বাবুর মা সবকিছুই দেখছিলেন এবং আশেপাশের কিছু মহিলারা আমার খুব সাহায্য করেছিল। তারপর ওই সময় আমি যখন আমার বাচ্চাটাকে জন্ম দিচ্ছিলাম, তখন যোগেন্দ্রবাবুর মাও আমার কষ্ট দেখে নিজেকে আর সামলে রাখতে না পেরে আমার পাশে আসলেন এবং আমার মাথায় হাত বুলিয়ে আমার হাত ধরে আমাকে সাহস দিয়েছিলেন। সেদিন আমি যোগেন্দ্র বাবুর বাড়ির সামনেই কন্যা সন্তান জন্ম দিয়েছিলাম
এবং সেদিন আমার শাশুড়ি মা তার ছেলেকে ঘরের ভেতর থেকে টেনে নিয়ে এসে বলেছিলেন, এত ভালোবাসা আর কোনো মেয়ের কাছ থেকে তুই পাবি না। এই মেয়েটা তোকে অনেক ভালোবাসে এবং বুকে জড়িয়ে নে তোর কন্যা সন্তানকে, কারণ তুই না মানলেও ওটা তোর সন্তান, তাই তাদেরকে আর কষ্ট দিস না। আমার বৌমা এবং আমার নাতনিকে গ্রহণ করে ঘরের ভিতরে নিয়ে চল, কারণ ময়নার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকত তাহলে আজ তোকে কিন্তু জেলে ভরে দিতে পারত। কিন্তু ময়না সেটা করেনি, কারণ ও তোকে ভীষণ ভালোবাসে। আর আমিও একজন মহিলা, তাই আমি ওর কষ্টটা বুঝতে পারি। তারপর সেদিন আমার স্বামী তার মায়ের কথা শুনে আমাকে ও আমার মেয়েকে অনেক ভালোবেসে ঘরের ভিতরে নিয়ে গিয়েছিল। এখন আমি আমার স্বামী ও তার পরিবারকে পেয়ে অনেক খুশি। আমার শাশুড়ি মা আমাকে অনেক ভালোবাসেন। আজ আমার মেয়ে 1 বছরের হয়ে গেছে এবং আমি আমার পরিবারের সঙ্গে অনেক সুখে আছি। এই যুদ্ধে আমি জয়ী হয়েছি শুধুমাত্র ভালোবেসে, লড়াই করে নয়। তাই বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।